শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল করিম। আগামী বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বক্তব্য দিতে গিয়ে 2 দফা অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। লাখো নেতাকর্মী আর সমর্থকদের ঢল সমাবেশ স্থল ছড়িয়ে অবস্থান নিয়েছে আশেপাশের এলাকাতেও। সকাল 10টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরুর পর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। দুপুরের পর শুরু হয় সমাবেশের মূল কার্যক্রম। সমাবেশে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় নেতারাও। এছাড়াও সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন এনসিপির গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চব্বিশ সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সমাবেশের খোঁজখবর রাখছেন সহকর্মী তানভীর মৌসুম, তার কাছ থেকে আরো তথ্য জানবো। তানভীর, একটু জানাবেন জামায়াতের আমির তার বক্তব্যে মূলত কি কি বললেন, সেই তথ্যগুলো আমাদেরকে একটু ছোট করে জানাবেন। একই সাথে জানতে চাই, তিনি বক্তব্য দেওয়ার সময় 2 বার অসুস্থ হয়ে পড়েছিলেন, এখন তার শারীরিক অবস্থা কেমন? কলি, আজকের সমাবেশে মূলত এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটি হচ্ছে যে জামাত আমিরের যে শারীরিক অবস্থাটি। কারণ যেমনটি আপনি বললেন, এই যখন জামাত আমির মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠেছিলেন, তখন তারপর তিনি মঞ্চে ওঠার পর আমরা দেখেছি তিনি পরপর 2 দফা অসুস্থ হয়ে যান এবং আমরা বলতেই পারি যে তিনি হিট স্ট্রোকের শিকার হন। মূলত এর আগে আমরা দেখি যে জোহরের নামাজের পর কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন নেতারা এসে কিন্তু এই যে জামাতের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশে কিন্তু তারা বক্তব্য দেন এবং সবার শেষে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বক্তব্য দেওয়া শুরু করেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই তিনি মূলত এই যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন, আবু সাঈদ, মুগ্ধ সহ অন্যান্য আরও যারা রয়েছে তাদের স্মরণ করেন, এখন যারা আহত রয়েছেন তাদের কথা স্মরণ করেন এবং এখনও যে তারা সুবিচার পাচ্ছেন না অনেকে, সেই বিষয়টি নিয়েও কিন্তু তিনি এক ধরনের আক্ষেপও প্রকাশ করেন। এবং আমরা দেখি যে এইভাবে তার বক্তব্যটি চলার পর কিছুক্ষণ পরেই আসলে তিনি স্টেজের মধ্যেই তার বক্তব্য যখন তিনি দিচ্ছিলেন, সেই বক্তব্য দেওয়ার ঠিক মাঝপথেই তিনি স্টেজের মধ্যেই লুটিয়ে পড়েন পোডিয়ামের সামনে। এবং তখনই আমরা দেখতে পাই এই যে সমাবেশ স্থল, এই যে সোহরাওয়ার্দী উদ্যান, এখানে কিন্তু আসলে এত মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা অনেক বেশি রকমের একটি তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অনেকের মধ্যে অমঙ্গল আশঙ্কা ছিল, সেটিও আমরা দেখেছি। এবং অনেকের মধ্যে আমরা দেখেছি যে তারা আসলে দুশ্চিন্তায় ছিলেন জামাত আমিরের পরিণতির কথা ভেবে, তার কি হবে, এবং তাদের আমরা অশ্রুসজল চোখেও আমরা তাদের যে উদ্বিগ্ন দৃষ্টি আমরা সেটিও লক্ষ্য করেছি। এবং এই যে প্রথমবার যে তিনি স্টেজ থেকে লুটিয়ে পড়েন বক্তব্য দেওয়ার মাঝখানে জামাত আমির, এরপর তিনি আবার উঠে পড়েন। উঠার পর আমরা দেখতে পাই আসলে যে তার চারপাশে যারা ছিলেন তারা কিন্তু তাকে ঘিরে ধরেন এবং এই যে অতিরিক্ত গরম, সেই অতিরিক্ত গরমের ফলে আসলে তিনি কাবু হয়ে পড়েছেন, এরকমও অনেকে বলেন। এবং অনেকেই তখন যারা রয়েছেন কর্তব্যরত, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কারণ যেহেতু জামাত আমির তখন লুটিয়ে পড়েছিলেন, তখন সবার মধ্যেই যেহেতু একটি অমঙ্গল আশঙ্কা ছিল, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটি সম্ভাবনা ছিল, তবে সেটি হয়নি। এবং এরপর আমরা দেখি যে জামাত আমির আবার উঠে পড়েন এবং তিনি তারপর আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং তারপর তিনি আবার কথা বলা শুরু করেন। এবং তখন আমরা তখনই লক্ষ্য করি যে আসলে তিনি তখন কথা বললেও, তার কথা বলতে কিছুটা সমস্যা হলেও তিনি তখন তার বক্তব্য দেওয়া চালিয়ে যাচ্ছিলেন এবং তারপর তিনি আবারও পড়ে যান। এবং তারপর আমরা দেখতে পাই যে তিনি আসলে স্টেজের মধ্যে বসা অবস্থাতেই আসলে কিন্তু তিনি তার বাকি কথা শেষ করেন। এবং এদিক দিয়ে যদি আমরা চিন্তা করি যে যেহেতু
আজকের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান তার দলের নেতাকর্মীদের প্রতি তার দিক নির্দেশনা দেওয়ার কথা ছিল, তার বক্তব্য দেওয়ার কথা ছিল, সেটা তিনি দিয়েছেন এবং সেই অর্থে চিন্তা করলে বলা যেতেই পারে যে এই সমাবেশটি সফল। এবং এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যেহেতু এই সমাবেশ উপলক্ষে 15টি এখানে মেডিকেল বুথ রয়েছে, সেহেতু এই একটি মেডিকেল বুথেই তাকে নেওয়া হয়েছে এবং তারপর যেটি বলা হচ্ছে দায়িত্বশীলদের পক্ষ থেকে যে তার অবস্থা ততটা গুরুতর নয় এবং তারপর হয়তো তাকে চেকআপের জন্য অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে পদযাত্রা শেষে বান্দরবন যাওয়ার পথে চকরিয়ায় এনসিপির সাথে স্থানীয় বিএনপির নেতাদের দেখা হয় উত্তেজনা। আর এর আগে পথসভায় নাহিদ ইসলাম বলেন, এনসিপি গোপালগঞ্জে যুদ্ধ করতে যায়নি, আইন শৃঙ্খলা বাহিনী আগে থেকে সতর্ক থাকলে ওই পরিস্থিতি তৈরি হতো না বলে যমুনা নিউজকে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জবাব দিয়েছেন সেনাবাহিনীর এনসিপিতে করে গোপালগঞ্জ থেকে নিরাপদে সরে আসা নিয়ে প্রশ্নের উত্তর। আর কক্সবাজারের পথসভায় তিনি বলেছেন, কে পিআর বোঝে কে বোঝে না, সেজন্য সংস্কার আটকে থাকবে না। নাহিদ হোসেনের ক্যামেরায় কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। দেশ ঘুরতে এনসিপির জুলাই পদযাত্রার 19তম দিন পর্যটন নগরী কক্সবাজার। জেলার বাস টার্মিনাল থেকে শুরু হয় পদযাত্রা। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রায় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। র্যালি চলাকালে যমুনা টেলিভিশনকে নাহিদ ইসলাম জানান গোপালগঞ্জ অভিজ্ঞতার কথা। এখানে তো আমরা আসলে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করতে যাইনি, ফলে নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি। আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বলেছেন, তারা যদি আরো সক্রিয় হতো তাহলে আসলে এই পরিস্থিতি তৈরি হতো না। সেনাবাহিনীর এপিসিতে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে ফেরা নিয়ে আলোচনা সমালোচনার বিষয়েও কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ঠিক যেভাবে ডিরেকশন দিয়েছে, আমরা সেভাবে সেখানে গিয়েছি, সেভাবে সেখান থেকে বের হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যেভাবে ডিরেকশন, যেই রুটে যেই প্রক্রিয়া আমাদেরকে যেতে এবং বেরোতে বলছে, আমরা কিন্তু তাদের কথাই শুনেছি। পদযাত্রা পৌঁছায় জেলার পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে। সেখানে পথসভায় যোগ দেন নাহিদ, হাসনাত, জারা, পাটোয়ারিরা। আমরা আগে দেখেছি নির্বাচনের মধ্যে একটা দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফলশ্রুতিতে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নাই, কিন্তু এই নির্বাচন যদি হতে হয় তাহলে আগের নিয়মে হওয়া যাবে না। নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে, গ্যার দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সেই সংস্কার বুঝে না। নাম না বললাম। নাহিদ ইসলাম সেখানে বলেন, বিচার আর সংস্কার ইস্যুতে সবগুলো দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি। জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ হতে হবে। কে পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। বিকেলে পদযাত্রা যায় বান্দরবানে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কক্সবাজার। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও 119 জনকে। দিনভর কারফিউ শিথিল থাকায় অনেকটাই স্বাভাবিক জেলার সার্বিক পরিস্থিতি। তবে রাত 8টা থেকে কাল ভোর 6টা পর্যন্ত আবারও বলবৎ থাকবে কারফিউ। আর এই দিন চিরুনি অভিযানের কারণে গ্রেফতার আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে। শনিবার সারাদিনের জন্য শিথিল কারফিউ, তাই সাপ্তাহিক ছুটির দিনেও সকাল থেকেই খুলে বসেছেন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। 3 দিন পর ঘর থেকে বের হয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গোপালগঞ্জ শহরের মানুষ। প্রাণ চাঞ্চল্য ফিরেছে সর্বত্র। আজকের অবস্থাটা স্বাভাবিক ভালো। শনিবার তো আমাদের মার্কেট বন্ধ থাকে শনিবার দিন গোপালগঞ্জ, সেই তুলনায় কেনাবেচা খারাপ না, ভালো। মানুষ টুকটাক চলাফেরা করতেছে এবং দোকানপাট আস্তে আস্তে খুলতেছে। কারফিউ না থাকলেও শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নতুন করে সংঘাতের শঙ্কা কেটেছে জনমনে। দিনে স্বাভাবিক চলাফেরা থাকলেও ভর করেছে গ্রেফতারের আতঙ্ক। ওইখান থেকে
মানুষজনকে ধরে নিয়ে যাচ্ছে। সবাই তো দোষী না, আর সবাই আপনার যে সব দলের প্রতি অন্তর্ভুক্ত না। আমরা চাই যে দেশের মধ্যে যে সরকারই আসুক সাধারণ জনগণের দিকে তাকায়। অনেক আতঙ্কেই কাটছে বিভিন্ন নিউজ দেখে। তো আজকে সকালে আবার গ্রামের বাড়িতে যাচ্ছি, আতঙ্ক নিয়েই যাচ্ছি। এলাকায় সবাই আতঙ্কেই আছে অনেক। অব্যাহত রয়েছে পুলিশের চিরুনি অভিযান। শনিবার নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে 119 জনকে। এ নিয়ে 3 দিনে গ্রেফতারের সংখ্যা গিয়ে দাঁড়ালো 283 জনে। বুধবারের সংঘাত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা পৃথক 3 মামলায় আসামি প্রায় 1,500। বুধবারের সহিংস ঘটনা এবং এর পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গোপালগঞ্জের এসব শ্রমজীবী মানুষ। তারা বলছেন অবস্থার উন্নতি হচ্ছে, এটি তাদের জন্য স্বস্তিদায়ক, কিন্তু খুব দ্রুতই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে চান তারা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। নির্বাচন নিয়ে বিলম্ব করায় সংগঠিত হবার সুযোগ পাচ্ছে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গণঅভ্যুত্থানের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের এক ঐতিহাসিক মুহূর্ত ছিল জুলাই গণঅভ্যুত্থান। দলমত নির্বিশেষে নতুন বাংলাদেশের স্বপ্নে রাস্তায় নেমেছিল দেশের মানুষ। কিন্তু অভ্যুত্থানের 1 বছর পর সে ঐক্য আর স্বপ্ন পূরণের পথে কতটাই গিয়েছে বাংলাদেশ? শনিবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। লড়াই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম। অনুষ্ঠানে উপস্থিত হন গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। অভ্যুত্থানের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল 11 মাসে। যদি আপনি বলেন যে 10-এর মধ্যে তাদেরকে কত দিবেন, আমি 4-5 দেব তাদেরকে। 24-এর অভ্যুত্থানকে একক কোনো দলের কাছে বন্দী না রেখে ফেসিবাদ বিরোধী সকল পক্ষ সকলের মধ্যে সমভাবে ধারণ করে আমরা আমাদের লক্ষ্যকে অর্জন করতে সামনের দিকে অগ্রসর হতে পারবো। এ সময় তারা তুলে ধরেন জুলাই অভ্যুত্থান ও আন্দোলন পরবর্তী বাংলাদেশের চাওয়া পাওয়ার কথা। বলেন লড়াই ছিল বৈষম্য আর ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের। রাষ্ট্র গণতান্ত্রিক করতে হলে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি লাগবে, সেটা এই আন্দোলনের মধ্যে লক্ষ্য হিসাবে সামনে এসেছিল। কোনো তালবাহানা তো দরকার নাই। রাজনৈতিক দলগুলো ঐক্যমত কমিশনের সাথে আলোচনা করে যেখানে ন্যূনতম একমত হব, তার উপরে ভিত্তি করে জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করব। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন নিয়ে টালবাহানার জন্যই গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সমস্যার সমাধান মিলবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব। সরকারকে আহ্বান করব অযথা বিলম্ব সৃষ্টি না করে সমস্যাগুলোকে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন, কথা বলে সেই সমস্যা শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান, সেটাই বোধহয় একমাত্র পথ। দেশে যেন আর ফ্যাসিবাদের সৃষ্টি না হয় সে বিষয়ে সবাই সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। গণতন্ত্রই আমরা চাই। মানুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে মানবাধিকার মিশন স্থাপনে 3 বছরের সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। দেশে মানবাধিকার সুরক্ষা এবং উন্নয়নে সহায়তা করবে এই মিশন। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয় এই মিশন চালুর মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সহায়তার পাশাপাশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে, আর দেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতাকে পূর্ণ সম্মান জানিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। এই মিশন এমন কোনো কাজ করবে না যা দেশের প্রথাগত আইনি, সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধের বাহিরে। সরকার জাতীয় স্বার্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে হলে এই সমঝোতা থেকে সরে আসার ক্ষমতা রাখে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জে নিহতদের স্বজনেরা মরদেহ নিয়ে যাওয়ায়
ময়নাতদন্ত হয়নি। প্রয়োজন হলে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে, কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে 3rd টার্মিনাল কবে চালু হবে তা নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা। 3rd টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের জনবল কেমন লাগবে সেটা দেখার জন্য তিনি এসেছেন। কয়েকটা দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। সাধারণ বিষয়টা তো ওখানেই দেখতে পারতেন। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে। শৃঙ্খলা মেনে চলেই দেশেই লাভবান হবে। মানবিক এবং ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি শেষে অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেনাপ্রধান। সে সময় তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। অনুষ্ঠানে জেনারেল ওয়াকারুজ্জামান 5টি ক্যাটাগরিতে 5 জনের হাতে পুরস্কার তুলে দেন। 3 দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল এবং মহাকাশ গবেষণা সহ নানা বিষয়ে আলোচনা করেন। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের খ্যাতনামা গবেষণা এবং পেশাজীবীরা অংশ নেন। Institution has lot to do in producing great human being unless আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. উন্মোচন করা হলো বাংলাদেশ পাকিস্তান T20 সিরিজের ট্রফি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 11টায় সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক লিটন দাস এবং সালমান আলী। লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। ধীর পায়ে ট্রফির দিকে এগিয়ে এলেন দুই অধিনায়ক লিটন দাস ও সালমান আলী। আকাশি কাপড়টি সরিয়ে নিতেই ভেসে ওঠে T20-র সাদা বল। দূর থেকে দেখলে মনে হবে বলটিকে জড়িয়ে ধরে আছে একটি সোনালী হাত। লক্ষ্যটা এই ট্রফি জয়ের, যা উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা, ছড়াচ্ছে সিরিজের উত্তাপ। হাসি মুখেই ট্রফি উন্মোচনে আসেন লিটন দাস, কারণ কিছুদিন আগেই T20-তে লঙ্কানদের তাদের মাঠেই হারিয়ে সিরিজ জয় করে লিটনের দল। ঐতিহাসিক সেই সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ T20 সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কান বোধের পর এবার পালা পাকিস্তান বোধের। শ্বাস ফেলার সময় পাচ্ছে না লাল সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেই আবারও ব্যস্ত লিটন তামিমরা। লঙ্কান সিরিজের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে একদিন অনুশীলন করেছে সফরকারীরা। পাকিস্তান স্কোয়াডে অনেক পরিবর্তন থাকলেও সদ্য সমাপ্ত লঙ্কান সিরিজের দলের উপরই আস্থা রাখছে বোর্ড। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে শেষ দেখা স্মৃতিটা সুখকর নয় বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে 3 ম্যাচের 3টিতেই পেয়েছে হারের স্বাদ। তবে এবার দৃশ্যপট ভিন্ন, সিরিজটি হবে ঘরের মাঠে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস, ঢাকা। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগের জন্য 2 মাস আগে থেকে প্রস্তুত হতে শুরু করেছে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। সোহাগ গাজী, সৈকত আলী, মার্শাল আয়ুব, ফজলে রাব্বির মতো সিনিয়র ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। NCL-এ সেরা পারফর্ম করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা রাখতে চায় এই ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেটে জাতীয় দলের ক্রিকেটারদের রিহ্যাব কিংবা HPO দলের তরুণ ক্রিকেটারদের অনুশীলন, ফিটনেস নিয়ে কাজ করার চিত্রটা নিয়মিত ঘটনা। কিন্তু একাডেমি মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী, মার্শাল আয়ুব, ফজলে রাব্বি, তানভীর হায়দারদের একসাথে দেখাটা মোটেও নিয়মিত ঘটনা নয়। কেবলমাত্র জাতীয় লিগ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চললেই মিরপুরে আনাগোনা দেখা যায় এইসব ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে ঘরোয়া লিগের কোনো টুর্নামেন্ট চলছে না। NCL শুরু হতে সময় বাকি আছে অনেক। কিন্তু এই ক্রিকেটাররা কেন হঠাৎ মিরপুরে? ত্রিশূর্ধ্ব এই ক্রিকেটারদের বুড়োর কাতারে ফেলে তাদের নিয়ে বড় কোনো পরিকল্পনাও নেই বিসিবির।
তবে বোর্ডের ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী ডালিমের তত্ত্বাবধানে ব্যক্তি উদ্যোগেই ফজলে রাব্বি, সোহাগ গাজী, মার্শাল আইয়ুব, সৈকত আলী, ইয়াসির আরাফাত মিশু, তানভীর হায়দারের মতো ক্রিকেটাররা কাজ শুরু করেছেন ফিটনেস উন্নতিতে। সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া জাতীয় লিগের আগে ফিটনেসটা বিশ্বমানের করতেই এই প্রয়াস অভিজ্ঞ এই ক্রিকেটারদের। তারা ফিজিক্যাল ফিটনেস ডেভেলপমেন্টের জন্য তাদের প্রচেষ্টা আছে। যেহেতু আমরা ন্যাশনাল টিমে কাজ করি, ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে স্ট্যান্ডার্ড বা যারা ফার্স্ট ক্লাস প্লেয়ার তাদের স্ট্যান্ডার্ডটা খুব একটা দূরে আমি বলবো না, বাট ফার্স্ট ক্লাস প্লেয়াররা তারা চাচ্ছে আর কি যে আমরা যেন ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডে যেন আমরা ফিটনেসটা করতে পারি, ফিটনেস অ্যাচিভ করতে পারি। ত্রিশেই বুড়ো সেই তত্ত্বকে ভুল প্রমাণ করে জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো দেখেন এইসব ক্রিকেটার। তবে লক্ষ্য আপাতত কেবলমাত্র জাতীয় লিগ, কেননা ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করলেই কেবল মিলবে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণের সুযোগ। ন্যাশনাল টিমের স্বপ্ন নিয়েই খেলা, যতদিন খেলবো স্বপ্ন থাকবে ন্যাশনাল টিমের জন্যই আর কি। অ্যাজ এ বরিশাল ডিভিশনের প্লেয়ার হয়ে আসলে চিন্তা করি যে সবসময় বরিশাল ডিভিশনকে ভালো একটা প্লেজে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর সেটা যদি আমার পারফরমেন্স যদি হয় সেটা আরও গর্বের বিষয়। ঘরোয়া ক্রিকেট সিজন শুরুর আগে সিনিয়র ক্রিকেটারদের এমন সংঘবদ্ধ হয়ে ফিটনেস নিয়ে কাজ করার নজির খুব একটা দেখা যায় না। অবশ্যই ব্যক্তি উদ্যোগে প্রত্যেকেই প্রস্তুতি নিয়েই থাকেন। তবে এবার সৈকত, মার্শাল, সোহাগ, তানভীরদের এমন উদ্যোগ নিশ্চিতভাবেই তৈরি করতে পারে নতুন দৃষ্টান্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এক প্রজন্মের লড়াইয়ে পরিবেশের উন্নতি ঘটানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ রক্ষায় কয়েকটি প্রজন্ম ধরে কাজ করে মূল্যবোধ গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বাড়ানো গেলে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে, এমনটা আশাবাদ করেছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশ বান্ধব জায়গায় আয়োজনের আহ্বান জানান। বন বিভাগের আরও পরিবেশ বান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে আঁকা চিত্র প্রদর্শনী এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যে এই পর্যন্ত আসতে পারছে কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয় তাহলে এক প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বৈঠক করেছেন তা একটি রাজনৈতিক দল মেনে নিতে পারছেন না, এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোরের আলাইপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর জেলা শাখার কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিগত কয়েকদিনে হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে। নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে জেনেই ষড়যন্ত্রকারীরা ভোট বিলম্বিত করার চক্রান্ত করছে, এমনটা অভিযোগ করেছেন তিনি। বিএনপি নির্বাচনে জয়লাভ করলে তারেক রহমান সকল রাজনৈতিক দলকে নিয়ে দেশ পরিচালনা করবেন, এমনটি জানান দুলু। তারেক রহমান সাহেব, অধ্যাপক ইউনূস সাহেব যখন লন্ডনে বৈঠক করলেন, একটা রাজনৈতিক দল মনে হলো ফেটে পড়ছে। সে রাজনৈতিক দল যারা অতীতে যাদেরকে নিয়ে বিতর্ক ছিল, বিতর্ক আছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়ায় অভিযান চালিয়ে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম এবং এ সময় একটি বিদেশি পিস্তল, 3 রাউন্ড তাজা গুলি, নগদ 1,60,000 টাকা আর 30 লাখ টাকা সমমূল্যের চেক উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি পাসপোর্ট এবং ট্রেড লাইসেন্স। তবে অভিযানের খবর পেয়ে আগে থেকেই পালিয়ে যায় বাড়ির মালিক শুটার শামীম এবং তার সহযোগীরা। সেনা সদস্যরা জানান, শামীম রূপগঞ্জ যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সন্ত্রাসী কাজের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। যমুনা টেলিভিশনের বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তোপুর মা দিল আফরোজা খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বগুড়া থেকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকার বারডেম হাসপাতালে আনার পথে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বেলা ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাদেশা জানাজা শেষে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে এবং ২ মেয়ে, একই সাথে অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। অনেকদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন তিনি। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম প্রয়াণ দিবসে গাজীপুরের নুহাশপল্লীতে চলছে নানা কর্মসূচি। ভিড় জমান স্বজন, ভক্ত এবং অনুসারীরা। নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত আছেন হুমায়ুন আহমেদ। সকালে ২ সন্তানকে নিয়ে কবরে শ্রদ্ধা জানিয়েছেন স্ত্রী মেহের আফরোজ শাওন। স্বামীর রুহের মাগফিরাত কামনা করেছেন তিনি। আর এছাড়া কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নন্দিত এই লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু, নীল শাড়িতে রূপা সেজে অনেক ভক্ত ভিড় জমিয়েছেন নুহাশপল্লীতে। ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ উনি জীবিত থাকা অবস্থায় ওনার খুব ইচ্ছা ছিল, স্বপ্নের মতো ছিল যে ওনার বই পেঙ্গুইন পাবলিকেশন থেকে আসলে পাবলিশড হবে। সেটা আমরা সম্প্রতি এটা পেঙ্গুইনের সাথে আমাদের আসলে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই আমরা পেঙ্গুইন পাবলিকেশন থেকে হুমায়ুন আহমেদের বই প্রকাশ হতে দেখব। আলোচিত সমালোচিত কিউরেটর গামিনী ডি সিলভার সাথে চুক্তি নবায়ন করল বিসিবি। নতুন চুক্তি অনুযায়ী আরও ১ বছর হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকবেন তিনি। এবছরের ৩১ জুলাই শেষ হবার কথা ছিল তার বিসিবির চুক্তি। আর গুঞ্জন ছিল অবসর নেবেন এই লঙ্কান কিউরেটর। মিরপুরে মন্থন উইকেটে বাড়ানোর কারণে আর সাম্প্রতিক সময় ক্রিকেটার এবাদত হোসেনের সাথে খারাপ আচরণ করে সমালোচিত হন তিনি। কিন্তু তারপরেই এই কিউরেটরের সাথে দেশের ক্রিকেটের সম্পর্ক ছিন্ন হয় না। নতুন করে গামিনীর সাথে আরও ১ বছর চুক্তি নবায়ন করেছে বিসিবি, যার ফলে ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত হোম অফ ক্রিকেটের দায়িত্বে থাকছেন এই শ্রীলঙ্কান কিউরেটর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা বয়কটের হুমকি ভারতের। বাতিল হতে পারে এশিয়া কাপ, জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা ANI। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী ২৪ জুলাই এনসিসির বার্ষিক সাধারণ সভার ভেন্যু ঢাকায় নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশ ভারত ক্রিকেট দলের সফর স্থগিত করার পর এসিসির সভাও অন্যত্র সরিয়ে নেওয়ার আবেদন জানায় দেশটির ক্রিকেট বোর্ড BCCI। কিন্তু এবার তাদের আবেদনে সাড়া না দেওয়ার অভিযোগ এসিসির সভাপতি মহসিন নাকভির বিরুদ্ধে। আর সে কারণেই BCCI বয়কট করতে পারে এসিসির AGM, বলেছেন ANI। আনুমানিক এমনকি শ্রীলঙ্কা এবং আফগানিস্তানে বয়কট করতে যাচ্ছে এই সভায়। এক সূত্র ANI-কে জানিয়েছে যদি ঢাকা থেকে এসিসি সভার ভেন্যু সরানো হয় তবেই এশিয়া কাপ হবে। ভারতীয় গণমাধ্যমের দাবি BCCI এই পথে হাঁটলে এবারের এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও শেষ হয়ে যেতে পারে। পেশাদার এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে সহায়তা করছিল এমন অভিযোগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় আলামিনকে। অভিযোগের তীর শাওন গ্রুপের মোশাররফ এবং গিট্টু রিপনের দিকে। নির্মম এই হত্যাকাণ্ডের সিসি ক্যামেরার ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। গ্রেফতার হয়েছে হত্যায় জড়িত ৩ জন। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। ১৬ জুলাই সন্ধ্যা ৭টা মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৬ নম্বর সড়ক ধরে চকচকে চাপাতি হাতে হেঁটে যাচ্ছে এক যুবক, তার পেছনে আরও একজন। এর কিছুক্ষণ পরই আলামিন সর্দার ওরফে পাতা আলামিনকে এলোপাতারি কোপায় তারা। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় আলামিনের। যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটা ওই দিকের থেকে আইছে, আর যারা কোপাইছে এরা ওই দিকের থেকে আইছে। ওই দিকের থেকে আইছে মাত্র কিছু বলা টলে না, আয়ে এমন করে একটা কূপ দিছে, আর দোয়াটা কূপটা দিছে চাপাটি দিয়ে এই পাউডা ঘুরে গেছে। ঘটনাস্থলে গিয়ে কথা হয় আলামিনের ছোট ভাই আবিরের সাথে। সে জানায় হত্যাকাণ্ডের 2 দিন আগে মোশাররফের বড় ভাই মন্নানকে ছিনতাইয়ের অভিযোগে চাপাতি সহ গ্রেপ্তার করে পুলিশ। মন্নানের এই গ্রেপ্তারের পেছনে আলামিনের হাত ছিল এমন সন্দেহ থেকেই তাকে নির্মমভাবে কোপায় মোশাররফ ও গিট্টু রিপন। মোশাররফ বাইকে কি তুই ধরাই দিস স্কিল লেগে, কি আমি তো ধরাই নাই, আমি টেকের ভিতরে ঢুকছি কাজের কথা কইতে, আর তার ভাই এন্দা ধরছে আর মনে করছে আমি সন্দেহ করছি। এরপর সেদিনকে উনি এই কাহিনী আরে এনে কোবাইছে, পর আমি আইসি আয়া উনি আরে কোবাই মোবাই গেছে গে এন্দা দুধ দিছে ওরা। আকাশ, কাজল, নুমান, টেক্কের নুমান, এরপর শাওন, ওরা সব জড়িত। ও গেমি ওরা এই টেককে বাবু ভাবে আছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে সেই ঘটনার সত্যতাও মিলেছে। মোশাররফের ভাইরে ধরানোর কারণেই
মোশাররফ বাবুর উপর একটু ক্ষিপ্ত হয়েছে যে আমার বাইরে তুমি পুলিশের ধরাই দিলা। পরে আবার জিজ্ঞেস করছে আলামিন বলছে যে না আমি ধরাইনি, কিন্তু তারপরেও ওর সন্দেহ যে ওই মনে ধরাইছে, আর ওই সন্দেহ থেকেই এই জিনিসটা সৃষ্টি হয়েছে। ঘটনাস্থল থেকে আলামিনের বাসায় যাই আমরা। সেখানে গিয়েই দেখা হয় তার 5 বছরের ফুটফুটে ছেলে মেহেদির সাথে। বাবা হারানোর শোকে স্তব্ধ মেহেদি গত 3 দিন কথা বলে না কারো সাথেই। পরিবারের সবার দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক খুনিদের। এরা অভ্যাস হয়ে গেছে, অভ্যাস নইলে দিনে দুপুর বেলা কেমনি করে আর মাইরা লাইলো। একটা মানুষ এভাবে মারতে পারে? সঠিক বিচারটা হোক, যেন আমার পোলারে যেরকম মারছে এইভাবে ওরা যেন এইভাবে মারুক। খোঁজ নিয়ে জানা গেছে এই হত্যাকাণ্ডে জড়িত মোশাররফ ও গিট্টু রিপন কিশোর গ্যাং লিডার শাওন গ্রুপের সদস্য। শাওন স্থানীয় শ্রমিক দলের এক বহিষ্কৃত নেতার ছেলে। আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় অপকর্ম করলেও বর্তমানে বিএনপির এক নেতার প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে এই চক্র। মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, খুনোখুনি এদের নিত্যদিনের কাজ। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে যত ঝামেলা সৃষ্টি হয়, মারামারি কাটাকাটি প্রতিনিয়ত। এমন পরিস্থিতি আমরা আছি, মনে হতো বাড়া থেকে বের হওয়া ওই সময় মাপ সরলে বের হওয়া দরকার, আবার ফিরে যাইতে পারি কিনা। আলামিন হত্যা মামলার প্রধান আসামি মোশাররফ, গিট্টু রিপন ও আকাশকে গ্রেপ্তার করেছে র্যাব 2। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আলামিন হত্যা মামলা যেটা, সেটাও আমরা তদন্ত করছি গুরুত্ব দিয়ে, এবং আশা করি এটারও রহস্যোদ্ঘাটন সহ বাকি জড়িত আসামি তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব। অপরাধের এমন অভয়ারণ্য থেকে মুক্তি চায় মোহাম্মদপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে, এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন জেলা শাখা। সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ধর্ষণের ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অভিযোগে বলেন, ধর্ষণকারী কোনো দল, জাত বা গোষ্ঠীর হতে পারে না। যাত্রা শুরু করলো নারীদের পোশাক ব্র্যান্ড ভোগ বাই প্রিন্স। বিকেলে যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে উদ্বোধন করা হয় ব্র্যান্ডটির। দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, ভোগ বাই প্রিন্সের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া ছিলেন আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম কর্মীরা। উদ্বোধনের দিনেই বিভিন্ন বয়সের ক্রেতাদের উপস্থিতিতে সরব ছিল ভোগ বাই প্রিন্স। এখানে ন্যায্য মূল্যে পাওয়া যাবে আধুনিক ডিজাইনের মানসম্পন্ন নারীদের পোশাক। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে ধারণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান দলের আইন প্রণেতাদের সাথে এক নৈশভোজের আয়োজনে এসব কথা বলেছেন তিনি। তবে কোন পক্ষের কয়টা যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আর গেল এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বন্ধ হয় পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যকার সংঘাত। সে সময় পাকিস্তানের পক্ষ থেকে দাবি ওঠে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে তারা। আমার ধারণা ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতে 5টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পরিস্থিতি প্রতিনিয়তই খারাপের দিকে যাচ্ছিল। পারমাণবিক শক্তি সমৃদ্ধ দুই দেশ একে অপরকে হামলা পাল্টা হামলা করছিল। একবার এই পক্ষ তো পরের বার অপর পক্ষ হামলা করছিল। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন, ধন্যবাদ সবাইকে।